যে সবসময় আমরা যদি আমাদের তৃণমূল জনগণের সাথে, যাদের জন্য আমরা রাজনীতি করি, যাদের সমর্থনে আজকে আমরা সরকার গঠন করেছি, তাদের সাথে যদি আমাদের যোগাযোগ আমরা প্রতিনিয়ত রাখি এবং তাদের সুবিধা অসুবিধা, চাওয়া পাওয়া, সুখ দুঃখটাকে যদি আমরা বেশি অগ্রাধিকার দিই, তাহলে আমি মনে করি যে আগামী দিনে আমাদের রাজনৈতিক পথ চলে আমরা ভালো করতে পারবো। আজকাল আমাদের নেতাকর্মীদের মাঝে একটা অনেকের মাঝে কিছুটা হতাশা বিরাজ করে, আমি যেটা দেখতে পাই। কিন্তু আমি মনে করি যে আমাদের নিজেদের চাওয়া পাওয়ারকে অগ্রাধিকার দেওয়ার আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে, যেই কারণে বাংলাদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাদের যে সমস্যাগুলা যে তৈরি হয়েছিল বিগত ১.৫ দশকের ফ্যাসিবাদের আমলে, সেগুলো নিরসনে আমরা রাজনৈতিক নেতা কর্মী হিসেবে আমরা আমাদের দায়িত্বটুকু যাতে আগে পালন করতে পারি, সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমাদের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে স্বীকৃতি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি বীর মুক্তিযোদ্ধা সহ বেশ কয়েকজন যারা এই সম্পর্কে জানেন, তাদের মুখ থেকে আমি সরাসরি শুনেছি যে যখন মেজর জিয়া তিনি বিদ্রোহ করার জন্য তিনি কালুরঘাট বেতার কেন্দ্র দখলে নিয়েছিলেন, তখন বেগম খালেদা জিয়া তাদের বাসভবনে অবস্থান করে যে ভূমিকা রেখেছিলেন, সেটা নিঃসন্দেহে আমি বলবো যে এটা কোনো সাধারণ মানুষ বা সাধারণ কোনো, কারণ সেই সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন না, অথবা প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা, বিএনপি গঠন হয় নাই, মেজর জিয়াই তখন রাজনীতিতেও আসেন নাই, কিন্তু সেই সময় তিনি ওইখানকার অবস্থানরত যারা সৈনিকেরা তাদের প্রতি যে দিক নির্দেশনা দিয়েছিলেন এবং যে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তিনি তার যে সৈনিকেরা যখন দৌড়িয়ে আসে তাকে বলে যে এখানে আমাদেরকে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছে কর্নেল জাঞ্জুয়া, তখন তিনি নির্দেশনা দিয়েছিলেন আপনারা গিয়ে বলে দেন যে আপনাদের রিপোর্টিং অফিসার অর্থাৎ মেজর জিয়া উপস্থিত না হওয়া পর্যন্ত আমরা আত্মসমর্পণ করব না এবং আমাদেরকে আত্মসমর্পণ করব না। তো এটা প্রমাণ করে দেয় যে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের দেশপ্রেমের ক্ষেত্রে ওনাকে যে মহান আল্লাহ তাআলা একজন বিশেষ নেতৃত্ব দিয়ে পাঠিয়েছিলেন, সেটা কিন্তু শুরুকাল প্রথম থেকে লক্ষ্য করা যায় বলে আমি মনে করি। তো পরবর্তীতে আপনারা দেখেছেন যে কত ঝড় তুফান, কত বৈরী পরিস্থিতির মধ্যেও তিনি দেশপ্রেমের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করেন না, বিধায় উনি আপসীর নেতৃত্বে পরিণত হয়েছিলেন। ওনার লিভার সিরোসিস, ওনার এত বয়স্ক একজন নারীকে বিনা চিকিৎসায় যে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো, তাকে যে একটা নির্জন কারাগারে বছরের পর বছর বন্দি করে রাখা হলো, তখনও কিন্তু সমঝোতার চেষ্টা হয়েছিল। এই ঘটনাটি আমি সরাসরি আমার বাবার মুখে শুনেছিলাম, উনি যখন জীবিত ছিলেন। ২০১৮ সালের নির্বাচনের আগ মুহূর্তে তাকে সমঝোতা করার জন্য আমাদের নেত্রীর কাছে একজন বড় ব্যবসায়ীকে পাঠানো হয়, তখন খুনি হাসিনার পক্ষ থেকে যে আপনি করেন, আপনার মামলা সব উঠে যাবে, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করেন, আমাদের তার ফর্মুলা অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করুক বিএনপি এবং আত্মসমর্পণ করুক, তাহলে ওনার মামলা উইথড্র হবে, উনি কারাগার থেকে মুক্ত পাবেন। তখন আমাদের নেত্রী নাকি খালি একটা কথাই বলেছিলেন, আগে ওকে বলো পদত্যাগ করতে, তারপরে অন্য সব বিষয় নিয়ে কথা হবে। অর্থাৎ উনি নীতি আদর্শ দেশপ্রেমের ক্ষেত্রে বাংলাদেশের প্রশ্নে কোনোদিনও আপোষ করেন নাই, সেটা ওনাকে মৃত্যুর একদম একদম ঝুঁকি মুখে ঠেলে দেওয়া সত্ত্বেও উনি এই ধরনের আপোষকামিতায় যান নাই। তাই আমি মনে করি আমাদের আজকের যে জুলাইয়ের রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে এবং মহান মুক্তিযুদ্ধে যে অবদান ছিল, আমাদের নেত্রী যে অবদান ছিল, সবকিছুকে আমাদেরকে ধারণ করতে হবে। ধারণ করে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনার মূল নায়ক যদি কেউ থাকে, মূল কৃতিত্বের দাবিদার যদি কেউ থাকে, সবার আগে ১ নম্বরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জুলাই গণ অভ্যুত্থানের জন্য সেই কৃতিত্বটা অবশ্যই ওনাকে দিতে হবে।